আমরা দেখছিলাম সেই ছবি বর্ণাঢ্য শোভাযাত্রার মতোই মনে হচ্ছে, যেখানে ভোট উৎসবের একেবারে শেষ দফার যে দফা রয়েছে সেখানে প্রচারে ব্যস্ত যুযুধান দুই পক্ষ। তবে শুধুমাত্র তো তাই নয়, তরজাও লেগে রয়েছে। প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলছেন ওবিসি সার্টিফিকেট বাতিল করার জন্য তৃণমূল দায়ী। সে বিষয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করছে, আবার পাল্টা তার কটাক্ষ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলাতেই বিজেপির সবচেয়ে ভালো ফল হবে দাবি করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সন্দেশখালী সেই রেখাপাত্রর ভাষণের প্রশংসা করে তিনি বলেছেন যে সন্দেশখালীর যে শাহজাহান সে বাংলার প্রত্যেক জায়গায় রয়েছে। তাহলে আবারও শেষ দফার আগে সন্দেশখালী ইস্যু এলো সেই প্রধানমন্ত্রীর মুখ থেকেই। শেষ দফার ভোটের আগে পরপর 3 প্রশাসনিক কর্তা অপসারিত হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে, সেটাকেও আমরা অস্বীকার করছি না। আছে এই বিষয় নিয়ে, এই বিষয়গুলো আলোচনার টেবিলে আসছে আজকে। যারা আলোচনা করতে এসেছেন পরিচয় করাচ্ছি তাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন আলী হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন সিপিআই এর গৌতম রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আলী হোসেন আপনার কাছে আসছি। এইরকম একটা শোভাযাত্রা, তিনি শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন, বিবেকানন্দর সেখানেও তার যাওয়ার কথা রয়েছে, মাঝখানে তিনি সারদা মায়ের মন্দিরে গিয়েছিলেন। সব কিছুতেই একটা ধর্মীয় টানার চেষ্টা তো অবশ্যই রয়েছে, বাংলার মনীষীদেরও টানার চেষ্টা রয়েছে। কিন্তু শেষমেশ এই যে শেষ দফার প্রচারের আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলকে এই খোঁচাটা কিসের জন্য? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহ। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির আজকের একটা ঐতিহাসিক রোড শো চলছে শ্যামবাজার থেকে একবারে স্বামী বিবেকানন্দের জন্মভিটা পর্যন্ত। সুভাষ চন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান এবং পরবর্তীতে বিবেকানন্দের তারও প্রতিকৃতি আছে, সেখানেও মাল্যদান হবে এবং সেখানে তার প্রোগ্রাম সমাপ্ত হবে। আমি ওখান থেকেই ফিরলাম, প্রায় কয়েক লক্ষ মানুষ এই 4-5 কিলোমিটার রাস্তার মধ্যে জুড়ে রয়েছে। তার উৎসাহ উদ্দীপনা দেখলে অভাবনীয় বিষয়টা আমরা লক্ষ্য করছি। সেই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি শেষ দফার প্রচারে এসে। এবং যে কথাটা আপনি বললেন যে প্রধানমন্ত্রী বলেছে ওবিসির জন্য এই যে বাতিল হলো 5 লক্ষ, তার জন্য মমতা দায়ী বা তৃণমূল কংগ্রেস দায়ী। আমি 1000% এই প্রস্তাবটাকে সমর্থন করছি। কেন? যে আমাদের সংবিধানে ধর্মীয় ভিত্তিতে কখনো এরকম সংরক্ষণ হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম 2010 সালের পর থেকেই 11-12 সাল থেকে দেখেছি আমরা ওবিসি এ ক্যাটাগরি করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে বিশেষ আরও কিছু সম্প্রদায়কে যুক্ত করে তাদেরকে এখানে ওবিসি এ ক্যাটাগরি দেওয়া হয়েছে। আমি নিজে একজন ওবিসি সম্প্রদায়ের লোক। আমি 2000 সালে আমার ওবিসি সার্টিফিকেট হয়েছে। সেই সময় আমাকে এফিডেভিট দিতে হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, এসডিও মহোদয়ের কাছে, যে যে শর্তগুলো দরকার সেই শর্তগুলো আমি পূরণ করে আমি সার্টিফিকেটটা পেয়েছি। এক্ষেত্রে 2010 সালের পর থেকে এটা বাতিল করা হয়েছে। সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে এইভাবে তোষণ করবার জন্য বিশেষ সম্প্রদায়কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে এ ক্যাটাগরি নিয়ে এসে তাদেরকে চাকরি দেওয়া, আজকে হাইকোর্ট বলে দিয়েছে তাদের বাতিল। 5 লক্ষ সংখ্যালঘু ভাইরা আজকে তারা বঞ্চিত হবে ওবিসি সম্প্রদায়ের। সেই জন্য মমতা সরকার ভোটের রাজনীতি করে ওবিসিদের এই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী এটা নিন্দা করেছেন, আমরাও নিন্দা করছি। আমি বাকি বক্তাদের কাছে আসবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে। সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরেলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি কৌশিক বাবু আপনার কাছে আসছি। একটা বিষয় তো পরিষ্কার, এখানে শেষ দফাতেও সন্দেশখালীর প্রসঙ্গ টানতে হচ্ছে, ওবিসি সার্টিফিকেট নিয়ে খোঁচা দিতে হচ্ছে। তার মানে মেরুকরণ সন্দেশখালী, এই হাতিয়ারকে আবার ব্যবহার করছেন খোদ প্রধানমন্ত্রী, যার প্রচার কিন্তু এখনো চলছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পাল্টা দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই দফার শেষে এসে
মানে পরপর 3 প্রশাসনিক কর্তাকে অপসারিত করা, এই ভয়টা কেন পাচ্ছে বিজেপি? দেখুন, আমি এক এক করে বলি। সেটা হচ্ছে যে সন্দেশখালী প্রসঙ্গ আজ প্রধানমন্ত্রীজি উনি ওনার বক্তব্যের মধ্যে রেখে দিয়ে উনি প্রমাণ করে দিলেন যে সন্দেশখালী নিয়ে বিজেপি যে জঘন্য চক্রান্ত করেছিল সেটা ওনার সম্মতিতেই হয়েছিল। একাধিকবার গঙ্গাধরের ভিডিও যেগুলো প্রকাশ্যে এসছে, যেগুলো গঙ্গাধর কয়াল নিজে বলেছিল আমি সিবিআইয়ের কাছে পাঠিয়েছি, আজ অব্দি সিবিআই এর কোনো উত্তর তার এলো না, যে 72 জন মহিলাকে 2000 টাকা করে দিয়ে ফলস কমপ্লেন। সে এভরিথিং ইজ ইন পাবলিক ডোমেন, এটা আমি নতুন করে বলছি না। সন্দেশখালী আজকে প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন যে এটা ওনার মস্তিষ্ক প্রসূত হয়েই হয়েছিল। এবং নিশ্চিত থাকুন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে শেষ দফা, যেটাই আপনার দফার রফা, সেই শেষ দফায় বাংলার মা ও বোনেরা এই সন্দেশখালী ইস্যুতেই আপনাদের জবাব দেবে। 1 2 নম্বর হচ্ছে ওবিসি প্রসঙ্গ। এখানে একটা জিনিস বুঝতে হবে, বিজেপির গেম প্ল্যানটা কি। আমরা যেটা শুরু থেকে বলছি, বিজেপির গেম প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড করতে গেলে ওদের ওবিসি এবং আদার্সের জন্য সংরক্ষণটা তুলতে হবে, সেটার অ্যালিবাইটা ওনারা আগে থেকেই তৈরি করছেন। কিন্তু আমরা বলছি যে এটা আপনি ভুল করছেন, কারণ আপনি তো জিতে ক্ষমতাতেই আসবেন না, কেন অ্যালিবাই তৈরি করার কষ্ট করছেন। 3 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরাই নাকি দায়ী। 2010 সালের ফেব্রুয়ারি মাসে বামফ্রন্ট এই প্রথম আইনটা আনে, তখন 31টা না 32টা কাস্টকে করা হয়েছিল, সেটা কিন্তু 2010-এ ছিল। তৃতীয় এবং শেষ কথা, অনেক দিন পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটা ব্যাপারে সহমত। উনি আজ একটা কথা ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, যে পশ্চিমবঙ্গেই ওনাদের সবচেয়ে ভালো রেজাল্ট হবে। উনি ঠিক বলেছেন, কারণ ওনারা পশ্চিমবঙ্গে 5 থেকে 9টা আসন পাবেন। সারা ভারতবর্ষ জুড়ে ওনারা মুখ থুবড়ে পড়েছেন, ফলে এই 5 থেকে মানে অন্যান্য স্টেটে ওনাদের এর থেকেও খারাপ হবে। এইটা প্রধানমন্ত্রীজি বুঝে গেছেন এবং উনি বলেছেন, এটা সম্ভবত উনি ঠিকই বলেছেন। ওনার এই বিভাজনের রাজনীতি কাজ করেনি গত 6টা ফেজে, ওনার এই ওবিসিদের আলাদা করার রাজনীতিও কাজ করেনি, কারণ উনি একজন পিছড়ে বর্গের মহিলা, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, সেই মাননীয়া দ্রৌপদী মুর্মুজিকে রাম মন্দিরের উদ্বোধনে ডাকেন পর্যন্ত নি। আজকে অমিত শাহজি বললেন যে নরেন্দ্র মোদী যখন বলেছিলেন মমতা দি আপ ইনভাইটেড হ্যাঁ রাম মন্দির में आया क्यों नहीं है, দয়া করে উত্তর দিন যে আমাদের শঙ্করাচার্যরা কেন যাননি, শঙ্করাচার্যরা কেন যাননি, দ্রৌপদী মুর্মুজি কেন যাননি। ফলে দলিতদের প্রতি ওনাদের কি ভাবনা, এটা সারা ভারতবর্ষ জেনে গেছে। ম্যাচ ইজ আউট অফ দেয়ার হ্যান্ড, এটা প্রধানমন্ত্রীজিও জানেন, যার জন্য উনি একটা শেষ মরিয়া ব্যর্থ চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। মানে পাল্টা তৃণমূলের লাইফস্টাইল নিয়েও কথা বলতে হচ্ছে তাকে। আমি আসছি বাকি 2 বক্তার কাছে, আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি কংগ্রেসের বক্তব্য শুনতে যাচ্ছি এবার। সুস্মিতা দি, শেষ দফার প্রচারে এই যে মেগা রোড শো, উত্তরে মোদি, দক্ষিণে মমতা, কিন্তু তার মধ্যে এই যে বাগবিতণ্ডা চলছে, আর ঠিক ওই দিনেই যেদিনকে শেষ দফার প্রচার রয়েছে, ইন্ডিয়ার বৈঠকও রয়েছে। তাই দিনটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে কি জোট বাঁধাটা শুরু হয়ে যাচ্ছে আগে থেকে? মুখ্যমন্ত্রী যাচ্ছে না তো, কি করে যাবে? 9টা আসন, এ রাজ্যে 9টা গুরুত্বপূর্ণ আসন, সবকটাই তৃণমূলের দখল। আরে উনি যাবেন, উনি তো জল মাপতে নেমেছে এখন। উনি এখন জল মাপছেন, দেখছেন কোন দিকের পাল্লা ভারী হয়। জল মাপতে নেমেছে, যদি এদিকে হয় তো এদিকে ড্রাইভ দেবো, যদি ওদিকে হয় তো ওদিকে ড্রাইভ দেবো। মানে উনি এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি দেখুন, কালকেই শুনছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট এত পাবে এত পাবে। আজকাল মানে আমি দেখছি তৃণমূলের যে কোনো মানে স্পোক পার্সনরাও যখন বলছে, মানে জ্যোতিষীর মতো বলে যাচ্ছে বিজেপি এত পাবে, ইন্ডিয়া জোট এত পাবে। ইন্ডিয়া জোট এতদিন মুখ্যমন্ত্রীর মুখে, মাননীয়ার মুখে শুনছিলাম কংগ্রেস নাকি 40টার বেশি সিট পাবে না, এবং ওনার কথাকে এনডোর্স করে প্রধানমন্ত্রী বলছিলেন কংগ্রেস 40টার বেশি সিট পাবে না। তাহলে কি করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে? এখন বলছেন 315টা ইন্ডিয়া জোট পাবে, তাহলে কি হাওয়ায় আসবে 315টা? কংগ্রেস 40টা পাবে আর বাকি সবাই মিলে এতটা জোগাড় করবে? যাই হোক, কোনো কথার মানে কোনো বেস নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই আমরা যেটা শুনছি মুখ্যমন্ত্রীর মুখে, যে উনি যাচ্ছেন না কারণ উনি শেষ সময় গিয়ে আর ভেস্তে দিতে চান না, কারণ যাই করেই হোক ভাইপোকে তো বাঁচাতে হবে। এই যে প্রধানমন্ত্রী এত মানে কনফিডেন্টলি বলছে এসে যে আমি বাংলা থেকে সবচেয়ে বেশি সিট নেব, একমাত্র এটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া সম্ভব না। কারণ বাংলার মানুষ এই ধর্মভিত্তিক রাজনীতি, এই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই রাজনীতিতে বাংলার মানুষ অন্তত বিশ্বাসী নয়। আপনি দেখলেন রিসেন্ট আজকে কার্তিক মহারাজকে টার্গেট করে বলতে গিয়ে আজকে তিনি সমস্ত, আজকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম,
ইসকন সমস্ত লোকেদের উনি মানে রাগিয়ে দিলেন। তার মানে ব্যাপারটা কি হলেন, উনি পুরো প্রধানমন্ত্রীর হাতে উপঢৌকন তুলে দিলেন। আমি আপনাদের মানে পরিষ্কার হচ্ছে, আমি উপহার দিচ্ছি আপনাদেরকে। আপনারা হিন্দু ভোটটা পুরো কনসোলিডেটেড হয়ে বিজেপির দিকে চলে গেল, সংখ্যালঘুদের ভোটটা পুরো এই দিকে চলে আসলো। এবং তারপরে তোমার যে প্রশ্নটা ছিল সেটা আমি বলি। আর কৌশিকদা একটা কথা বলছিলেন ওই দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে যেমন উদ্বোধনে নিমন্ত্রণ করেননি, সেরকম কিন্তু সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনও দ্রৌপদী মুর্মুকে করেননি উদ্বোধনের নিমন্ত্রণ। তাহলে এই জায়গাটা দিয়ে বুঝতে হবে উনি শুধু মানে দলিতদের কেন, উনি মহিলাদেরও কতটা সম্মান করেন সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। তার কারণ দলিত এবং মহিলা উনি উভয় দ্রৌপদী মুর্মু, এবং দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়েছেনই উনি এই দলিতদের তাসটাকে খেলার জন্য, ভোটের রাজনীতি করার জন্য। যিনি আজকে মুখ্যমন্ত্রীকে বলছেন তিনি ওবিসি তালিকাভুক্ত করেছেন সংখ্যালঘুদের শুধু ভোট রাজনীতি করার জন্য, উনিও তো সেই ভোট রাজনীতিই করেছে, উনি তো সেই ভোট রাজনীতি করেছে। কংগ্রেস বলছে বিজেপি তৃণমূলের একটা সেটিং এর কথা, কিন্তু প্রধানমন্ত্রী অশোক একদম যেখানে একটা সময় আমরা লাল পতাকা ঝুলতে দেখেছি, সেই জায়গায় গিয়ে তৃণমূল মানেই সিপিএম। না আমি এক সেকেন্ড তোমাকে একটা উত্তর চাইছি, এক সেকেন্ড। যে যেখানে কেজরিওয়াল অ্যারেস্ট হয়, যেখানে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়, সেখানে সমস্ত রকম এভিডেন্স থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট হয়নি সেটা কি মানুষ বুঝতে পারছে না? গৌতম দা, আচ্ছা, বিষয়টা হলো যে কতগুলো জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার। যে কোশ্চেনগুলো তুমি করছিলে আমি শুনছি, আমরা বারবার এটা বলার চেষ্টা করেছি এবং বলেছি যে গোটা দেশ জুড়ে লাগাম ছড়া মূল্যবৃদ্ধি থেকে শুরু করে গোটা দেশে বেকারি, শিল্প নেই, কৃষকদের আত্মহত্যা, কালো টাকা ফেরত না নিয়ে আনা, ইলেকট্রাল বন্ড, এই সব মিলিয়ে আমরা মনে করেছি এবং আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ধর্মীয় বিভাজন বন্ধ করে বিজেপির বিরুদ্ধে রায় দেবে, এটা আমাদের নিশ্চিত ছিলাম আমরা। এবং আমরা এটা বারবার বলেছি যে বিজেপি কোনো অবস্থাতে এইবারে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইন্ডিয়া জোটের, আমরা বলছি যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন। কেন বেরিয়ে এলেন তার এক্সপ্লেনেশন নেই, কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না, আমাদের কাছেও নেই, আমরাও জানি না। দ্বিতীয় কথা, হঠাৎ এই সময় এসে তার মনে হচ্ছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং তিনি পেছন থেকে সাপোর্ট করবেন, মানে আনকন্ডিশনাল উনি সাপোর্ট করবেন। এখন বিষয় হচ্ছে যে না, আমার যতদূর মনে হয় উনি শুরুতে বলেছিলেন জোটে আছেন, সেটা ভোটের পর বোঝা যাবে। হ্যাঁ, যাই হোক আমার কথা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ইন্ডিয়া জোটে, এই ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কি নাই এটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে এই, উনি নিজে খুব ভালো করে জানেন যে আসলে উনি যে সরকার আসবে ক্ষমতায়, তারা যাতে ইডিকে, সিবিআইকে তার এবং তার ভাইপোর বিরুদ্ধে ব্যবহার না করে, এই গভর্নমেন্টের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যেন সেগুলো বাস্তবায়িত না হয়, তারা তাদের অ্যাকশনটা যাতে করতে না পারে, না করার গ্যারান্টি দেয়, সেই অনুযায়ী তিনি ঠিক করবেন তার দিশা, তার কিসে সাপোর্টের দিশা। সেকেন্ড, আর তৃতীয় কথা যেটা তুমি বলছিলে এক্ষুনি, যে প্রধানমন্ত্রী বলছেন যে সব একটা মিলেমিশে গেছে। এখন মিলেমিশে যাওয়ার বিষয় তো তার মনে হচ্ছে, তার তো মনে হবেই, তার কারণ হচ্ছে তিনি সমস্ত অটোনমাস যে সিস্টেম, অটোনমাস বডি, সেগুলোকে অ্যাবসলিউটলি পলিটিক্যালাইজ করেছেন, সমস্ত কিছু, ইলেকশন কমিশন থেকে শুরু করে। না মানে বাংলায় প্রচারে এসে যদি কংগ্রেসের নাম না করে বাম আর তৃণমূলকে যদি এক বলে, তাহলে কি 7% থেকে আপনাদের ভোট বাড়বে? না 7% থেকে আমাদের ভোট বাড়বে কি বাড়বে না বড় কথা না। আমরা মনে করি দুটো জিনিস খুব পরিষ্কার। আমরা ইন্ডিয়া যখন তৈরি হলো জোটটা, তখন পরিষ্কার বলেছিলাম যে কংগ্রেসের সঙ্গে আমাদের কেরালে অ্যাডজাস্টমেন্ট হবে না, লড়াই হবে এলডিএ ইউডিএফ। এটা না অনেকটা ওই ভাসুর ভাদ্রমাসের মতো লাগছে। ভাসুর ভাদ্রমাস ব্যাপার না, এটা হচ্ছে কেন জোটটা হলো না কেউ জানেন না। পশ্চিমবঙ্গে আমরা বলেছিলাম যে তৃণমূলের সঙ্গে কোনো জোট হওয়ার কোনো সুযোগ নেই, এবং এইটা বলে আমি শেষ করতে চাইছি। এক সেকেন্ড আমি বলে শেষ করতে চাইছি, যেটা তুমি বলছিলে বারবার যে আমাদের ভোট বাড়বে কি বাড়বে না, এটা তো
এইখানে বসে ওই চ্যানেলে বসে ঠিক আছে, আর একটা শব্দ তো, আর একটা শব্দ বলছি। ডক্টর বিশ্বাস, গণতান্ত্রিক সেটা মানুষ হচ্ছে পশ্চিমবঙ্গে যে আজকে বিজেপিকে রিজেক্ট করবেন, গৌতম দা, তৃণমূলকে আজকে রিজেক্ট করবেন রাহুল এবং গান্ধীকে এটা কংগ্রেসের decide আস্তে 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 গৌতম, এটা রাহুল গান্ধীকে ডিসাইড করতে হবে এবং অন্যান্য কংগ্রেসের আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের, তারা ঠিক বুঝতে পারছেন না যে কংগ্রেস, পশ্চিমবঙ্গের যারা কংগ্রেস আছেন তারা এআইসিসি, আমি বলিনি, আমি কিন্তু কারোর সময় বলি না এআইসিসির অন্তর্ভুক্ত কিনা, কারণ জয়রাম রমেশ, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে কিছুদিন আগে অধীর চৌধুরীকে কি বলেছিলেন, দ্যাট ওয়াজ ইন পাবলিক ডোমেন। দুটো কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 4 তারিখের পর ভারত সরকার গঠনের চাবিকাঠিটা আমাদের হাতে থাকবে তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে, অন ক্যামেরা বললাম, নাম্বার 1। নাম্বার 2, রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বকে ডিসাইড করতে হবে বামপন্থীদের 5টা সিট গুরুত্বপূর্ণ না তৃণমূল কংগ্রেসের 35টা সিট গুরুত্বপূর্ণ, 5 বেশি না 35 বেশি, এর দায়িত্ব, এর হিসেব রাহুল গান্ধীকে দিতে হবে। 3 নম্বর, আমরা প্রথম, দাঁড়ান একটু ধৈর্য ধরুন, আমরা প্রথম থেকে বলি যে আমরা প্রথম থেকে বলছি আমরা কিন্তু ইন্ডিয়া জোটে নেই পশ্চিমবঙ্গে, এটা আমরা জানুয়ারি মাস থেকে বলেছি, শেষ দফার ভোটের আগে এখনো যদি সেইটা আমরা এখনো বলছি। আপনারা আপনি যে সিপিআই প্রতিনিধি এত বড় বড় কথা বলছেন, একটু বলুন না অফিশিয়ালি যে আপনাদের আমাদের সমর্থনের দরকার লাগবে না, বলুন তো দেখি অন ক্যামেরা, বলুন, চ্যালেঞ্জ করলাম, বলুন যে আপনাদের আমাদের সমর্থনের দরকার নেই। এখানে দায়িত্ব নিয়ে বলুন, প্রথম জোটটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ভেঙেছেন কি ভাঙেননি? তিনি প্রথম আমাদের সাথে জোট নিয়ে যখন বসেছিলেন, তিনি এবং তার ভাইপো, তারা পরিষ্কার বলেছিলেন আমরা 2টো সিট জিতেছিলাম, আমাদের 2টো সিট আমাকে বলতে দেবেন, কুইট করে গেছেন, আমি বলবো না, আমাকে যখন প্রশ্নগুলো করেছে আমাকে বলতে দিন। না তুমি তো আমাকে বলেছিলে, আমি তোমার সময় বললাম, এবার ব্যাপারটা হচ্ছে তোমার সময় বলেছিলে না, সেজন্য বললাম। এইবার ব্যাপারটা হচ্ছে 2টো সিট, ওই 2টো সিটে আমরা জিতেছি বলে আমাদেরকে 2টো সিটে লড়তে বলেছিল, তাহলে আমরা তৃণমূলকে বলবো আপনারা 22টা সিটে জিতেছিলেন, তাহলে আপনারা 22টা সিটে লড়ুন, বাকি সিটগুলো আমাদেরকে ছেড়ে দিন। যখন এই আসন দফা হলো না, আলোচনার পর্যায়ে হঠাৎ করে মাননীয়া ডিক্লেয়ার করে দিলেন যে আমি একাই লড়াই করব, বাংলায় কোনো জোট নেই। যদি না বলতে দেন তাহলে এসে লাভটা কি হবে? এর উত্তরটা আমি দেব, ওনার উত্তরটা আমি দিতে পারি। আমার যেটা বক্তব্য, কৌশিক বাবু যে কথাটা বললেন যে পশ্চিমবঙ্গ থেকে নাকি তৃণমূলের কি ওদের ইন্ডিয়া জোটের নেতৃত্ব হবে, আমি নেতৃত্বটা পাবেন কোথায়, পাবেন কোথায় যে আপনারা, আমি বলেছি আলিদা আপনি ইন্ডিয়া জোটের কথা ছাড়ুন, আপনি এনডিএর কথাতে আসুন, আমি এখানে বলছি আপনি এনডিএর কথাতে আসুন, এনডিএর কথা বলছি, এনডিএর কথাই বলছি। এক সেকেন্ড, প্রধানমন্ত্রীর নমিনেশন দেওয়ার দিন আপনাদের সকলের হাজিরা, শরিকদের হাজিরা তো মাস ছিল, নীতিশ কুমার গেলেন না, না কেন গেলেন না? হাজিরা মাস্ট মানে এটা কোন কথা হলো? বিজেপি দলের বলা হয়েছিল আমি যে কথাটা বলতে চাচ্ছি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 9টা আসন পাবে কিনা সন্দেহ, তারা নেতৃত্ব দেবে ইন্ডিয়া জোটের, এটা কি কখনো হয় নাকি? সারা বাংলা জুড়ে কংগ্রেস, সারা দেশে কংগ্রেস 50খানা আসন এবার টাচ করতে পারবে কি না, এটাই বলছি যে এবার 400 পার বিজেপি হবে। 400 পার একমাত্র মোদি বলছে না, আপনি বলছেন। আরে আপনার বুকের কথা মারাত্মক, 400 পার বিজেপি, আরে মোদি গ্যারান্টি কথা বলছে না, বাংলায় মোদি 400 পারের কথা বলছে না, আপনি বলছেন। আপনি তো বুকের কথা মারাত্মক, অবশ্যই হবে, আমাদের কনফিডেন্স আছে। ব্যাপারটা হচ্ছে এবার উনি বললেন আমি বাংলায় কোনো জোট করব না, আমি সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সাথে জোট করব, মানে বাংলায় ছাড়া উনার অস্তিত্বটা কোথায় আছে? উনি সর্বভারতীয় ক্ষেত্রে যে আমাদের সাথে জোট করে আমাদের লাভটা কি হবে? লেট মি ফিনিশ। বাংলা ছাড়া ওনার অস্তিত্ব কোথায় আছে? এবার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বললেন না মল্লিকার্জুন খাড়গে আর রাহুল গান্ধীকে ডিসিশন নিতে হবে এখানকার কংগ্রেসটা আদৌ ওইখানে এআইসিসির আন্ডারে কিনা। এআইসিসির আন্ডারেই আমরা একটা কংগ্রেস করি, আমাদের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আমাদের লিডার রাহুল গান্ধী। কিন্তু একটা কথা মনে রাখবেন,
তাই জন্য মল্লিকার্জুন খাড়গে ছবিতে প্রদেশ অফিসের বাইরে এবং আমরা একটাই কংগ্রেস, এবং সেই কংগ্রেসে আজকে আমরা যে বাংলায় আমরা অত্যাচারিত তার বিরুদ্ধে আমাদের বাংলায় লড়াই আছে। আলোচনা শেষ দফার প্রচার নিয়ে শুরু হয়েছিল, আমি আসবো সেই আলোচনাতেই। আবারও একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, বলিন সঙ্গে থাকবেন। এরপরে আমি বলবো, ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। শেষ দফার ভোটের আগে এই যে মেগা রোড শো, এবং সেখান থেকে আজকে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এক হচ্ছে ওবিসি কার্ড নিয়ে, অন্যদিকে তৃণমূলের লাইফস্টাইল নিয়ে প্রধানমন্ত্রীকে তার পাল্টাও দিয়েছেন। কিন্তু এরই মাঝে বাংলার প্রতিটি গলিতে শেখ শাহজাহানের মতো লোকেরা বসে রয়েছে। তাদেরকে জব্দ করতে রেখা পাত্রকে ভোট দিন এবং তার ভাষণের প্রশংসাও করেছেন। আর সেই রেখা পাত্র মঞ্চে উঠে বলেছেন যে তিনি 2000 টাকা নেননি। কি প্রমাণ হয় তাতে, কৌশিক বাবু? দেখুন, আমি আমাদের মূল প্রতিপক্ষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিয়েই বলি। সেটা হচ্ছে উনি দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে নবরাত্রির সময় কেউ যদি মাছ মাংস খায় তাহলে নাকি তিনি হিন্দু নন। একটা কথা বলুন তো, আমাদের কালীঘাটের কালী মন্দিরে নবরাত্রির সময়ও প্রত্যেক দিন মাকে কিন্তু আমিষভোগ দেওয়া হয়। আমার বাড়িতে জন্ম থেকে দুর্গাপুজো হয়, আমি রোজ উপবাস করে চণ্ডীপাঠ করে দুর্গাপুজো করি। আমার বাড়িতে পাঁঠা বলি হয়, জীবনে কোনোদিন দেখিনি যে একদিনও নিরামিষ হয়েছে। হিন্দুত্ব আমাদের আপনার কাছ থেকে শিখতে হবে মিস্টার নরেন্দ্র মোদী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্দেশখালির রেখাপত্রের আগে আপনি একটু উন্নাও, হাতরাস, মণিপুর এইগুলো ঘুরে আসলে, এত দুর্বল প্লট সন্দেশখালির আপনাকে কে সাজাতে বলেছিল বলুন তো? আপনি তাকে স্যাক করুন মাননীয় প্রধানমন্ত্রীজি, অত্যন্ত দুর্বল প্লট ছিল। 3 নম্বর হচ্ছে, আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন, ক্যালকাটা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলো। বিজেপি যে জঘন্য নক্কারজনক মিথ্যে অ্যাডভার্টাইজমেন্ট কাগজে করছিল এই ভোটের প্রচারের সময়, ওইরকম মিথ্যে অ্যাডভার্টাইজমেন্ট ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন হয়নি। এটা আপনাদের অনেকেরই ম্যাডাম দৃষ্টি এড়িয়ে গেছে সঞ্চালক সঞ্চালিকাদের, যে এটা সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিল যে ওইরকম ধরনের মিথ্যাচার কিন্তু কাম্য নয়। হ্যাঁ, বলছি যে মিথ্যাচারটা কাম্য নয় তার খেসারতকে কে দেবে? তার জবাব কি নরেন্দ্র মোদীকে দিতে হবে না? এমনকি মহিলাদের প্রতি অসম্মানও ওই ধরনের মিথ্যাচারের ক্যাম্পেনিং এর মাধ্যমে দিয়ে করা হয়েছে। তার কারণ হচ্ছে, আসলে আমি আপনাদেরকে কথাটা বলে দিচ্ছি, ওই ঠিক 2004-এর পুনরাবৃত্তি, ফিল গুড, ইন্ডিয়া শাইনিং ফ্যাক্টর, তারপরে হয়নি। ওনাদের রাম মন্দির ইস্যুটা ফ্লপ করে যাওয়ার পর ওনাদের অন্য কোনো স্টেটে কোনো অ্যালাই নেই। ওনারা যার জন্য উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ নজর দিয়েছিলেন, সে জায়গাতেও ওনারা কিছু। আজকে আপনি নরেন্দ্র মোদীর প্রতিটা স্টেটমেন্ট দেখুন, ও কোথাও 13.2% বেকারের কথা বলছে না, ও কোথাও একটা বারের জন্য বলছে না 2018-এ 45 বছরের বেকারিত্ব সর্বাধিক, ও কোথাও এটা বলছে না 68,057 কোটি টাকা। আমি যা বলি ফ্যাক্টস দিয়ে বলি, 68,057 কোটি টাকা 35 জন শিল্পপতি ওনার আমলে মেরে দিয়ে পালিয়ে গেছেন, সেটা ওকে বলছে না। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমরা 111, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা 134, জেন্ডার ইকুয়ালিটিতে আমরা 108, টেরোরিজম ইন্ডেক্সে আমরা 13 নম্বরে। একটা কথাও নরেন্দ্র মোদীজি বলছে না। ওনার পরাজয় নিশ্চিত, পরাজয় ওনার শিওরে ডিসকো ডান্ডিয়া করছে। ভালো করে দেখুন, 4 তারিখ রেজাল্টটা বেরোবে। একটা বিষয় পরিষ্কার, এখনো ফ্রি রেশন দেওয়ার প্রচার যখন করতে হচ্ছে, 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেন যিনি, বিশ্বগুরু হতে চান, কিভাবে সম্ভব? মানুষের হাতে যদি টাকা না, করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে 80 কোটি মানুষকে 5 কেজি করে চাল অথবা মানে গম অথবা আটা দিয়ে, ভারতবর্ষের 100 ঘর থেকে দেয়নি তো, এটা তো সরকারি টাকায় দিয়েছে, কিন্তু অন্য কেউ দিতে পেরেছে? সেই জন্যই বলেছি যে মানুষের, দেশের মানুষকেই বাঁচিয়েছে, দেশের মানুষকেই বাঁচিয়েছে। তাহলে অন্যায়টা কি করেছে? এখনো দেশের মানুষের বিভিন্ন জায়গায় এই পরিষেবা দরকার আছে, এই পরিষেবা দরকার আছে। আপনারা এটা করবেন না, গরিব মানুষ যাতে পায় এটা আপনারা চান না, যার ফলে এটা প্রধানমন্ত্রী করেছে। এই জন্য আপনারা বিষয় দ্বিতীয় যেটা বিষয় আপনার সন্দেশখালির বিষয়ে, শেখ শাহজাহান প্রত্যেকটা ব্লকে ব্লকে আছে। কি অসুবিধাটা হয়েছে বলুন তো? সব জায়গাতে শেখ শাহজাহানের মতন এই ধরনের তৃণমূলের দুর্বৃত্তায়ন কিছু লোক যারা বিভিন্ন ব্লকে ব্লকে বিরাজ করছে, আজকে তাদের সম্পর্কে যে রিপোর্ট এসছে সেই হিসাবে মোদিজি বলেছেন, সেটা ঠিকই বলেছেন। এক, দ্বিতীয় আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে আপনারা আলোচনা করছেন, ঠিক আছে, আপনারা ভাবতে পারেন, ঘুমে আপনারা বহু স্বপ্ন দেখতে পারেন, কিন্তু একটা প্রবাদ আছে, একটা কবিতাও আমরা পড়েছিলাম কোনো একটা লাইনে, যে আপনাদের স্বপ্নটা কিরকম হবে? ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি।
ওই আপনারা ঘুমেই স্বপ্ন দেখুন 400-500 আসন, আপনাদের সরকার হবে না, ইন্ডিজোটের কোনো সরকার হবে না, আচ্ছা, আপনারা BJP সিংহাসনের সরকার স্বপ্ন হবে, দেখছেন না? ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আপনারা সিংহাসনের স্বপ্ন দেখছেন না? জন্য প্রধানমন্ত্রী হবে। মোদি কি বলি আমি সুস্মিতা দি, এই যে রেখা পাত্র তিনি মঞ্চে দাঁড়িয়ে 2000 টাকা নিয়ে এইভাবে বলতে হচ্ছে তাকে প্রচারের জন্য, মানে কোথায় গিয়ে সেই একটা নারী সম্ভ্রম দাঁড়িয়ে রয়েছে এবং কোথায় বাস করছি আমরা? খুব যে প্রধানমন্ত্রী প্রচার করতে গিয়ে বলছেন যে ওদের জন্য মুদ্রা করতে হয়, খুব লজ্জা এবং খুব ধিক্কারজনক বলতে হবে। তার কারণ এই দুটো দলই, তৃণমূল এবং বিজেপি, আমি যে বললাম না কয়েনের এপিট আর ওপিট, এরা ভোট রাজনীতি করতে গিয়ে মহিলাদের সম্মানকে এমন জায়গায় টেনে নামিয়ে নিয়ে আসছেন। আজকে বলুন তো, মহিলাদের সম্মানটা কি এতই সস্তার যে 2000 টাকার বিনিময়ে তাদের সম্মান তারা বিক্রি করে দেবে? আদৌ কি সত্যিকারের যে ঘটনা কি ঘটেছে কি ঘটেনি তার জন্য যে ভিডিও ক্লিপিং, অডিও ক্লিপিং বের করছে, পাল্টা ও বার করছে, এই দুটো দল নক্কারজনক জায়গায় নেমে গেছে। আর একে কিছু বলার নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রেখা পাত্রকে যেটা করতে হলো, আমি তো বলবো এটা মহিলাদের সম্মান একেবারে নিয়ে একবারে ডোলে মুচড়ে একদম শেষ করে দিল। কারণ আজকে তাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি 2000 টাকা নিইনি, আমি 2000 টাকার বিনিময়ে মিথ্যে কথা বলিনি। আজকে মহিলারা যদি টাকার বিনিময়ে তাদের সম্মান বিক্রি করে, এই কথা যদি যে দল বলতে পারে, আমার মনে হয় তাদের থেকে নক্কারজনক আর কিছু নেই। আর আমি বলতে চাই আরেকটা কথা, আজকে প্রধানমন্ত্রী যে বারংবার এই যে এসে বাংলায় দেখছেন না চারিদিকে ঘুরছে আর বলছে বাংলায় সবচেয়ে বেশি আসন পাবো, নরেন্দ্র মোদীর রাম মন্দির পরে নরেন্দ্র মোদীর আর কিছু গিমিক কিছু কাজ করছে না, এবার রাম মন্দির যখন কাজ করছে না তখন একটা নতুন গিমিক উনি উত্থাপন করলেন, কি না উনি নাকি পরমাত্মা, ওনার নাকি বায়োলজিক্যাল বাড়তি হয়নি, উনি ভগবান, নিজেকে ঈশ্বর বলছেন, একটি মারাত্মক। তুমি শেষ করো, অসুবিধা নেই। বিষয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন সামনে, একটা লাস্ট ফেজের ইলেকশন বাকি। আমরা বলছি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে একটা নতুন করে একটা দেশকে তৈরি করার নিরিখে তাদের ভোটটাকে প্রয়োগ করবেন, এটা আমরা আশা করি। আর দ্বিতীয় জিনিস যেটা আশা করি সেটা হচ্ছে সব মিথ্যাচার, সব অন্যায়, সব দুর্নীতিকে রোধ করে মানুষ তার প্রতিবাদ প্রতিরোধের স্ফুরণ ঘটবে, স্ফুরিত হবেই এই বিশ্বাস আমি রাখি। কারণ আগামী মঙ্গলবারই আমরা সেটা অন্তত এই সময়ের মধ্যে পরিষ্কারভাবে বুঝিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি টেলিভিশনের ওপরে যারা ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।